ফেসবুকে জনৈক মহিলা এ বিষয়ে আপত্তি তুলেছেন যে এই দিনটি ভালোবাসা দিন উদযাপন করা উচিত নয়, কারণ এই দিনে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করার জন্য ভালোবাসা দিন উদযাপন করা উচিত নয়। এটা তার যুক্তি। এবং তিনি আরও বলেছেন এটা হচ্ছে বিদেশি কালচার, আমি এখানে আমদানি করেছি। আপনাদের সবাইকে একটা জিনিস বুঝতে হবে, যিনি এই প্রথম লেখাটা লিখেছেন তার নাম কিন্তু আরবি ভাষায় 2 অক্ষরে, আমি নামটা বলছি না, তার স্বামীর নামও কিন্তু আরবি ভাষায়। তাহলে বিদেশি কালচার তারা স্বামী স্ত্রী দুজনেই এখানে আমদানি করেছেন, তাই নয় কি? সেই হিসেবে বলতে গেলে আমাদের ধর্মটাও কিন্তু এসছে মধ্যপ্রাচ্য থেকে, এবং সেখানেই আমাদের বড় কৃতিত্ব যে মধ্যপ্রাচ্যের ধর্মকে আমরা নতুনভাবে ঢেলে সাজিয়ে, যেখানে কিন্তু মিলাদ শরীফ নেই, কুলখানি নেই, সেগুলো কিন্তু আমরা দেশজভাবে করেছি। এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা আমি মনে করে দিতে চাই। তিনি একজন ভাষাবিদ এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন। আমার বাড়ির খুব কাছেই থাকতেন বেগম বাজারে। যখন আরবি হরফে বাংলা লেখার জন্য চেষ্টা চলছিল এবং উর্দু ভাষায় একমাত্র রাষ্ট্রভাষা হওয়ার কথা চলছিল, তখন তিনি যুক্তি দেন যে বাঙালি এই দেশে যারা থাকে তারা দুটোই, একদিকে তারা বাঙালি আর একদিকে তারা মুসলিম, এটা দূর করা যাবে না, এবং বাঙালিয়ত্ব বাঙালিয়ানা কোনোভাবেই মুছে ফেলা যাবে না, এটাই ছিল তার কথা। বস্তুত আমরা বাঙালি এবং মুসলমান, এবং শুধু তাই নয়, মুসলিম গণজাগরণ এবং যে মুসলিম যে চিন্তা চেতনা সেটাকে কিন্তু এই বাংলাদেশের মুসলিমরাই অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। আপনি মধ্যপ্রাচ্যের সঙ্গে চিন্তা করুন, আজকে কাতার চেষ্টা করছে যে সাংস্কৃতিক ক্ষেত্রে মুসলিমদের যে অবদান সেটা তারা স্বীকার করছে এবং বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করছে। আমরাও আমাদের সীমিত সামর্থ্যে কিন্তু মুসলিম ধর্মকে বরণ করে নিয়েছি এবং সেইভাবে কিন্তু এটা চলছে। এটার মধ্যে কোনো আমি বৈপরীত্য দেখি না, কোনো সংঘর্ষ দেখি না, কেননা মুসলিম ধর্ম মানে শান্তির ধর্ম, আর শহীদ যারা হয়েছেন তাদের প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন সেটাও কিন্তু অহিংসভাবে আমরা শ্রদ্ধা প্রদর্শন করেছি এবং করেই চলেছি। একটু মাত্র আপনারাও করলেন। শ্রদ্ধা এবং ভালোবাসা পাশাপাশি দুটো জিনিস, একটার সঙ্গে একটা সাংঘর্ষিক নয়। যারা এটা বলেন বিদেশি কালচার আমরা এখানে নিয়ে আসছি, তাদেরকে আমি অনুরোধ করব তারা দয়া করে যেন এখনই স্বামী স্ত্রী নিজের নামটা পরিবর্তন করে ফেলুন এবং তারা বাংলা নাম রাখুন। আশা করি তারা রাখবেন, ফেসবুকে দেবেন যে আমার এতদিন নাম বদলে আমি আমার নাম এইটা করেছি, আমার স্বামীর নাম ওটা করেছি। আমি দেখব তিনি এটা করেন কি না। যদি না করেন তাহলে তাকে আরও জিনিস করতে হবে। হোয়াটসঅ্যাপে বাংলা করতে হবে, ক্যামেরায় বাংলা করতে হবে, ফুটবলের বাংলা করতে হবে, ক্রিকেটের বাংলা করতে হবে, টেলিফোনের বাংলা করতে হবে, চেয়ারে বাংলা করতে হবে, টেবিলে বাংলা করতে হবে, যেদিকে তাকাবে টাইপরাইটারে বাংলা করতে হবে, মাইক্রোফোনের বাংলা করতে হবে। এই যে এখানে তুলছি যারা, এদের যন্ত্রপাতি এগুলো বাংলা করতে হবে। বাংলা ভাষাটা হচ্ছে একটা পৃথিবীর অত্যন্ত সমৃদ্ধশালী ভাষা। আমাদের চেয়ে তো সমৃদ্ধশালী হচ্ছে ইংরেজি ভাষা। তার একটা কারণ হচ্ছে ইংরেজি কিন্তু তার 40% অক্ষর কিন্তু ফরাসি ভাষা থেকে আমদানি করা। এককালে ছিল লিঙ্গুয়া ফ্রাঙ্কা, মানে পৃথিবীর ভাষায় ছিল ফ্রেঞ্চ ভাষা। এটা থেকে ইংরেজরা কিন্তু শিখে তারা তাদের ভাষার দরজা খুলে দিল। তারা ফ্রেঞ্চ ভাষা, স্প্যানিশ ভাষা, পর্তুগিজ ভাষা সব ভাষায় তারা নিজেদের ভাষায় নিয়ে নিল এবং একাত্ম করলো। এইভাবে কিন্তু ইংল্যান্ড আজকে পৃথিবীর সর্বদেশের ভাষা, সর্বজনীন ভাষা হয়ে দাঁড়িয়েছে। আপনি যতই চেষ্টা করুন মুঠোফোন বলতে আপনি চলবে না। মুঠো যদি হয় তো ফোনের বাংলা নাই কেন, তাই না? এটা বলতে হয়। ফুট যদি হয় বলেরই বাংলাটা কি, সেটাও পারবে না বলতে। যা দেখেন আপনি চারদিকে আমরা ইংরেজি দ্বারা পরিবৃত হয়েছি বা অন্য ভাষা দ্বারা। কাজী নজরুল কিন্তু এটা বুঝতে পেরেছিলেন এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে আরবি, ফার্সি, উর্দু আমাদের বাংলা ভাষায় এনেছিলেন। ধরুন একটা বিখ্যাত গান, দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার হয়ে, সেইখানে তিনি লিখেছেন, কে আছো জওয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ কার আছে হিম্মত। এই ভবিষ্যতের সঙ্গে হিম্মত তিনি লাগিয়েছেন। তিনি সাহস লেখেননি, তিনি জওয়ান লিখেছেন, যুবক লেখেননি। তার মানে কি দাঁড়ালো? তিনিও কিন্তু অনেক রকম ভাষার
থেকে গ্রহণ করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছিলেন। সুতরাং রবি ঠাকুরও বলেছিলেন, পশ্চিমাজি খুলিয়াছে দ্বার, এটা নিতে হবে। আমরা যদি অন্যদের ভাষা নেই তাহলে পরে আমাদের ভাষা আরও অনেক সমৃদ্ধ হবে এবং পৃথিবীর আরও বড় ভাষা হয়ে দাঁড়াবে। এটা একটা মনে রাখতে হবে, ভাষা শেখার ব্যাপারে বাঙালিদের কিন্তু একটা, এই দেশে বাঙালিদের একটা প্রাকৃতিক গুণ আছে। আমাদের রিক্সাওয়ালা থেকে শুরু করে কাজের বুয়ারা পর্যন্ত সবাই কিন্তু বলতে পারে, বোঝেও, ইয়েস, নো, থ্যাংক ইউ, লেফট রাইট, এগুলো বোঝে। আমি যদি আমার কাজের কর্মীকে বলি রুটি মাখন লাগিয়ে দে, তখন বলে ফ্রিজের বাটার দেবো না নর্মাল বাটার দেবো? ফ্রিজ, নর্মাল, বাটার, তিনটাই হলো ইংরেজি শব্দ। খেয়াল করে দেখুন, তাহলে ওদের মধ্যে ঢুকে গেছে। বিপরীতে আমি যখন আবার লন্ডনে থাকি তখন দেখি ওদের ট্যাক্সি হয়তো বলতে পারে না ধন্যবাদ, বামে ডানে, ওরা বোঝে না, ওরা তো থ্যাংক ইউ বুঝবে। তাহলে আমরা কি ওদের সাথে অগ্রসরমান নই? আমরা অগ্রসরমান। জনাব এরশাদ একটা ক্ষতি করেছিলেন যে বাংলা ভাষাকে তুলতে গিয়ে ইংরেজি ভাষা তিনি খুব অবমূল্যায়ন করেছিলেন। আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সব ভাষার জন্য আমাদের দরজা খুলে দিতে হবে। অর্থাৎ বাংলা ভাষাকে যদি একটা মেঘনার সঙ্গে যদি আমরা তুলনা করি, এই নদীর সঙ্গে এসে জমেছে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, এর আরও 56টা নদী মিলেমিশে সব মিলে মেঘনার মতো বড় হয়ে সমুদ্র গিয়ে পড়ছে। এটাই ভাষা। বাংলা ভাষা একটা চলমান ভাষা, এটা উন্নতি হবে, পরিবর্তন হবে। আরও মনে রাখতে হবে, বাংলা ভাষার যে স্বরবর্ণ, এটা কিন্তু বাঙালিদের আবিষ্কার নয়, ইংরেজি উইলিয়াম কেরি সাহেব আবিষ্কার করেছিলেন। বাংলা গ্রামারও কিন্তু ইংরেজিই বের করেছে। সুতরাং আমাদের এটা খোলা মনে নিতে হবে ওদেরকে, এবং এটা ভাষা পরিবর্তনশীল। সেই জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন আমি মনে করি, যেহেতু কম্পিউটার এসে গেছে এবং টেলিফোনে যখন এখন সমস্ত কিছু লেখালেখি হচ্ছে, তখন ইংরেজি ভাষা হলে অনেক সুবিধা হয় আমি দেখি, এবং যত সম্ভব সোজা ভাষায় লেখা যায় সেটা। দেখুন, ব্রিটেন বানান বয় রফলা রস্মিকা লিখতে 3 বার না 4 বার চাপ দিতে হবে, কিন্তু বয় রিফলা যদি আমি করি 2 বার চাপই হয়ে যায়। সেই জন্য আমি ব্রিটেন বয় রিফলা লিখি। আমার যুক্তি হলো, বৃথা যদি হতে পারে, বৃষ্টি যদি হতে পারে রিফলা দিয়ে, ব্রিটেন রফলা দিয়ে করতে, রিফলা দিয়ে করতে আপত্তির কোথায়? আমি বাংলা শব্দ কিছু ধরছি না, কিন্তু ইংরেজি শব্দগুলো আমি চাই যে কম্পিউটার ইউজার ফ্রেন্ডলি করতে। আপনি খেয়াল করবেন, হাতি, দাবি, বাড়ি, এগুলো সব দীর্ঘিকার থেকে রস্মিকার হয়ে গেছে। আমি না চাইতেও এই পদ্ধতি আমরা এগিয়ে যাচ্ছি। এটার জন্য আমাকে সমালোচনা শুনতে হয়। এবং বাংলা একাডেমির মহাপরিচালক একদিন আমাকে সোনারগাঁ হোটেলে এক বলরুমে বললেন যে আপনাকেও আমরা বিচার করব, আপনি বাংলা একাডেমি আসেন, আমরা মৃত্যুদণ্ড চাই। কথায় কথায় ফাঁসি, মৃত্যুদণ্ড, এগুলো আওয়ামী কালচার ছিল। তো আমি বললাম ঠিক আছে, আমি যাব, তো আপনি প্রস্তুত থাকবেন, মৃত্যুদণ্ড আপনারও হতে পারে। আমার আগেই বলে কেন? বলে আপনি কি দেখেছেন, আপনি যে ডিকশনারিটা বের করেছেন অভিধান বাংলা একাডেমি, তাতে সামনে লেখা ময় রস্মিকার আর ভেতরে লেখা ময় দীর্ঘিকার, মানে যেখানে অক্ষরগুলো আছে। তা আপনি নিজের নামই তো নিজের বইতেই ভুল লিখছেন। আপনি জানেন না বাংলা একাডেমি মানে রস্মিকার হবে না দীর্ঘিকার হবে। এটা অপ্রাসঙ্গিক, কারণ একের ভাষাটা হচ্ছে মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর এটাই তফাৎ, ভাষা দ্বারা আমরা একে অপরের সাথে কথা বলতে পারি এবং আমাদের ভাব বিনিময় করতে পারি। এই ভাষাকে চলমান রাখতে হবে, যেটা সবচেয়ে সোজা ভাষা, সেই ভাষাতেই কথা বললে লাভবান হবে। আজকে পিনাকি অনেক কথা বলে, এবং তার সাফল্যের একটা বড় কারণ হচ্ছে তিনি কিন্তু চলতি ভাষা ব্যবহার করেন না, তিনি আঞ্চলিক ভাষা ব্যবহার করেন। এইটা মানুষের কাছে দ্রুত পৌঁছে যায়। আমাদেরও সেরকম বুঝতে হবে যে আমাদের ভাষা একটা চলমান জিনিস, যে যখন উন্নতি করতে চায় তাকে সেই সুযোগটা দিন, তাকে বিরত করবেন না। এটা নিয়ে কালচার কোনখান থেকে কী আসলো না আসলো, আমাদের চা খাওয়া হতো, এটাও কিন্তু বাঙালি কালচার না, চা ছিল না। আমি ছোটোবেলায় দেখতাম কীভাবে ব্রিটিশ গভর্নমেন্ট বিজ্ঞাপন দিত, চা পান করুন, নিয়মিত চা পানে স্বাস্থ্য ভালো থাকে, বিভিন্ন রেলওয়ে স্টেশন এগুলো থাকতো। এখন চা একটা নিত্য নৈমিত্তিক জিনিস। আমাদের তো অনেক কিছুই আমরা বিদেশ থেকে নিয়েছি। এই যে বাড়িতে আছি, প্রেস, নিউজ পেপার, সবই তো বললাম। তো এটা নিয়ে এত বাঙালিত্ব করার তো দরকার নেই। আপনি যদি বাঙালি হন, যারা এই অভিযোগ তুলছেন, আমি দয়া করে দেখতে চাই তার অন্তত 1 পৃষ্ঠা একটা লেখা লিখে, তা আপনি যুক্তি প্রতিপন্ন করুন। আপনি কি 1 পৃষ্ঠা লিখেছেন কোথাও? আমি জানতে চাই সেটা। আপনি তো লেখা দেখিনি কখনো, আপনি বাঙালিত্ব প্রচার করছেন, লিখুন 1 পৃষ্ঠা, আমি দেখতে চাই কতখানি আপনার বাংলার টান আছে, কতখানি বাংলার উপর আপনার
দখল আছে, আমি দেখতে চাই। তারপরে আপনি ফেসবুকে যা খুশি তাই লিখুন। আশা করি এই বক্তব্যটা তার কাছে দয়া করে কেউ পৌঁছে দেবেন। আমি তার নাম বললাম না, আপনারা বুঝতে পারছেন সেই ভদ্র মহিলাটি কে, এবং তার একটা অত্যন্ত অনুচিত গরিত অপরাধ। এই অপরাধের জন্য আমি তাকে একটা বড় দণ্ড একদিন দেবই দেব। আমি বললাম না এখন কী দণ্ড দেব। ধন্যবাদ। আমি আমার রাগ বললাম এই জন্য, এটা ভালোবাসার দিনের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে, 21শে ফেব্রুয়ারির সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। আমরা পারিবারিকভাবে যে যুদ্ধ করেছি, আপনি কি পারিবারিকভাবে সেরকম করেছেন? আমার সে জেলে গেছে, আমার বাবা এক রাতের মধ্যে তাকে বদলি করে দেওয়া হয়েছে ঢাকা থেকে সিলেটে। 4টে সন্তানের মা হয়ে আমার মাকে খুঁজে বেড়াতে হতো, কোথায় কোন বাড়িতে থাকবে। এবং শেষ পর্যন্ত আমরা সিডনি আহসান আলী, যিনি অভিনেতা ছিলেন টিভির, তার বাবার বাড়িতে, তিনি এবং মুসলিম লীগের এমপি ছিলেন, তিনি আমাদের আশ্রয় দিয়েছিলেন। এইভাবে আমরা কিন্তু যুগের পর যুগ, দশকের পর দশক আমরা কিন্তু সংগ্রাম চালিয়ে গিয়েছি। আমি সবশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে মাহমুদ যেটা বের করছে, স্বপ্নে ও সংগ্রামে, সত্যি আমাদের স্বপ্ন আছে, কিন্তু আমাদের সংগ্রাম আছে। এই সংগ্রাম চলবেই চলবে, এবং আপনারা পাশে থাকবেন এবং আমাদের কথা প্রচার করবেন। আমরা সত্যি নানা রকম বিপর্যয়ে আছি, বিশেষ করে আর্থিক বিপর্যয়ে সংকটিত আছি, এবং টাকা ছাড়া কিছুই চলে না, এটাই বাস্তবতা। আমার নামে অনেক কথা ছড়ানো হয়েছে, আমি 25 কোটি টাকা পেয়েছিলাম। 5 কোটি টাকাও যদি যারা বলছেন লিখছেন দিয়ে যান, আমি খুশি হব, নেব, আমি রিসিটও দিয়ে দেবো। কিন্তু আমি 5 কোটিও পাইনি, 1 কোটিও পাইনি। আপনার দয়া করে আসুন, 25 কোটি কোথায় টাকা ছিল দেখিয়ে দেন আমাকে। বরং আমি বলতে পারি, আপনাদের সাংবাদিক যারা আছেন, একটু আগে রেজা বলে গেছেন কে কত টাকা পেয়েছে, আমরা আরও জানি, সেগুলো এখন বলছি না। এখন এটা বলতে হলো আমাকে, এই জন্য এই অপপ্রচার থেকে বাইরে যেতে হবে। এই ভবনটা আপনারা খেয়াল করবেন, এটার মূলে অনেক চিন্তা ছিল, অনেক কাজ ছিল আমার। একটা কথা আমি চিন্তা রেখেছি, সাংবাদিকতায় স্বচ্ছতা থাকা দরকার, এবং এইবারে এমন একটা হবে ট্রান্সপারেন্ট, যে বাইরে থেকে দেখা যাবে কীভাবে আমরা কাগজ ছাপি। এটাই একমাত্র বাড়ি হোল বাংলাদেশ না, এশিয়ার মধ্যে। এটা দেখতে টাইম ম্যাগাজিন, নিউজ উইক, এএফপি সবাই এসেছিলো। আমার ওরা চিন্তাধারা জীবনী প্রকাশ করতে চেয়েছিল, আমি দেইনি, কারণ আমি আমার নিজের কথা বেশি বলতে চাই না। আজকে অনেকে বলে ফেললাম বাধ্য হয়ে, আমি বলিনি। কিন্তু প্রতিটা জিনিসই, এই যে পোস্টারগুলো দেখছেন, এক একটা পোস্টারের দাম আমি বলছি না কত দাম দিয়ে কিনেছি, আর এখন কত হতে পারে আপনার ধারণাও করতে পারবেন না। এগুলো বয়ে লন্ডন থেকে এনেছি আমি, এবং যাতে ভাঁজ না পড়ে যায় রোল করে আনতে হচ্ছে, কত কষ্ট করে আনতে হয়েছে। এই যে সিনেমা দেখছেন, আমার সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে 20,000 বেশি ডিভিডি। লালগোলাপ করে কী করে, টুইন করে কী করে, কারণ টুইন জানে যে একটা পকেটম্যানের উপরে, একটা ট্যাক্সি ড্রাইভারের উপরে, একটা প্রেমের উপরে আমার কাছে ছবি আছে, সঙ্গে সঙ্গে সেগুলো বের করে ফেলে, তারপর টুইন এগুলো করে, আমরা সেটা করি। এটাই আমার সবচেয়ে বড় সম্পত্তি। ভাগ্যিসে এটা আওয়ামী লীগের দৃষ্টি সেদিকে পড়েনি। যদিও এখানেও বলতে হবে, আমার সহধর্মী হিসেবে তাদের আমাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। প্রথমত এই বাড়িটা তো নিয়েই নিল আওয়ামী লীগ, ঠিক আছে, গেল 17 বছর, কিন্তু আমি এখানে ছিলাম না। আর ওদিকে যে বাড়িতে আমাদের বাসা বাড়ি, সেখানে সামনের বাড়িটাতে তাদের রহমানের ডেমোক্রেসি ওয়াচ অফিস, ওটাও তারা আমারই বাড়ি থেকে, আমার স্ত্রী প্রতিষ্ঠিত ডেমোক্রেসি ওয়াচ থেকে তারা বহিষ্কার করে দিলেই হলো। তারপরে যে মহিলাকে তাদের রহমান জায়গায় বসানো হলো, তিনি লন্ডনে আসলেন। তাদের রহমানের কাছে উনি বললেন, তো আমার কোনো করার উপায় নেই, আমাকে আওয়ামী লীগ বলেছে, এখন যদি আমি রিফিউজ করি তাতে আমার উপর আবার যন্ত্রণা বাড়াই দেবে। সুতরাং তাদের রহমান বলে, ঠিক আছে, আপনি চালিয়ে যান অফিস ইত্যাদি। আমরা ফিরে এসেই কিন্তু তাদের রহমান আবার মিটিং ডাকলো, মিটিংয়ে তিনিও আসেননি। গভর্নিং বডি সব আওয়ামী লীগের লোক বসানো হয়েছিল, তিনিও আসেননি। আসলে আপনার তারপরে তাদের রহমান আবার নিজস্ব পদে নিজের বাড়িতে অধিষ্ঠিত হয়েছে, আর ওটা চালাচ্ছে বাড়িটা। আমার উপর 2 কোটি টাকার ট্যাক্সের বিল দিয়েছিল, কারণ আমার নাকি 2টা বাড়ি আছে। যেহেতু রেহানার 2টা বাড়ি আছে, চিন্তা করেছিল আমারও বোধহয় 2টা বাড়ি আছে। তা আমার 2টা বাড়ি করে, একটা বাড়িও ছিল না। আমি আমার ছেলের বাড়িতে উঠি, ছেলে ওখানেই জন্ম, ওখানেই কাজ করে, তার ওখানেই বাড়ি। আমার থাকার জায়গার অভাব হবে না লন্ডনে, আশা করি ছেলে আমাকে উঠতে দেবে, উঠেও ছিলাম। কিন্তু এখানে এই যে 2 কোটি ওরা চার্জ করলো, যে 2টো বাড়ি আছে বলে আমি ভাড়া দিয়েছি, এই ভাড়া ডিক্লেয়ার করিনি এখানে, সুতরাং এই বাড়ি ধরো। সেটা প্রমাণিত হলো হাইকোর্টে, না আমার বাড়ি নাই ওখানে। এটা প্রমাণের পরে এই বিষয়ে আওয়ামী লীগ এগোয়নি। এটা বলতে চাচ্ছি এই জন্য, জেলে যাওয়াটা খালি আপনারা মনে করেন জেলে গেল আবার বেরিয়ে এলো, কিন্তু এর পেছনে অনেক কিছু ক্ষতি থাকে,
অনেক ক্ষতি হয়। 17 বছর আপনারা চিন্তা করেন যে আমাদেরকে এখানে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও আমাদের ভরণ পোষণের চিন্তা করতে হয়েছে, কী করে তারা আমাদের প্রতিষ্ঠান, এটাও এদের অনেককে আমাদেরকে টানতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে। তারপরে আমি ভাবিনি যে সত্যি সত্যি শেষ পর্যন্ত আমরা এখানে আসতে পারবো। আজকে যে এখানে আসতে পেরেছি, আমি আবারও শেষ করার আগে অশেষ কৃতজ্ঞতা, অশেষ শ্রদ্ধা জানাচ্ছি, যাদের মহান আত্মত্যাগের ফলে আমি আজকে আপনাদের এই কথাগুলো বলতে পারলাম।